বলেন না। আবার আমি এবিএম মুসার গল্পে ফিরে আসি। তখন এবিএম মুসা শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন। এই স্মৃতিগুলি বারে বারে বলতে হয়, বুঝলেন, না বললে মানুষ ভুলে যায়। টেলিফোন করে বললেন যে আপনি যদি ফিরে না আসেন, কাকে বললেন? শেখ হাসিনাকে, যে আপনি লন্ডন থেকে যদি ফিরে না আসেন তাহলে রাজনৈতিক ভাবে আপনি অপাঙ্ক্তেয় হয়ে যাবেন এবং বাংলাদেশে বেগম জিয়া উনি ওনার সাহসের জন্য উনি মেইন রাজনীতিবিদ হয়ে যাবেন, কাজে যত দ্রুত সম্ভব আপনার রাজনীতির স্বার্থে আপনাকে ফিরে আসতে হবে। এবিএম মুসার এই সাজেশন শুনে শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলেন, কিন্তু তখন সেনাবাহিনীর মধ্যে এক দল, এদের মধ্যে বাড়িদের মধ্যে এক দল চাইল যেন ফিরতে না পারে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে বেগম জিয়াকে আর বিদেশে পাঠানো যাবে না, তাহলে তো দুজনকে পাঠানো যাচ্ছে না, যে কোনো মূল্যে তাকে আটকাতে হবে। এবং সেই সময় একটা নির্দেশ জারি করা হলো সকল বিমান সংস্থার প্রতি, বিদেশি বিমান সহ, বাংলাদেশ বিমান সহ, কোন মানে যেন শেখ হাসিনাকে ক্যারি করানো হয়। এবং শেখ হাসিনা একদিন হিথ্রোতে গেলেন, হিথ্রোতে যাওয়ার পরে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে নেয় প্লেনে, না নেয়াতে তিনি ওখানে অনেক হইচই করে আবার ফিরে যান। তাহলে শেখ হাসিনা ফিরলেন কিভাবে? এই গল্পটারও বাড়ির বলা উচিত ছিল, কিন্তু বাড়ি তখনও ক্ষমতাবান, কিন্তু বাড়ি এটা বলে নাই। গল্পটা কি? শেখ হাসিনা তখন প্রণব বাবুকে ফোন করলেন। এই প্রণব বাবুর গল্পে তো আমরা আসবোই, তার বই নিয়ে তো আপনারা কথাই বলেছেন, যে মঈনকে বলেছিল যে তোমার চাকরি ঠিক থাকবে। তো প্রণব বাবুকে ফোন করার পরে প্রণব বাবু এই বাড়িদেরকে চাপ দিয়ে বাধ্য করলো যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তাহলে বাড়িরা তো সারেন্ডার করেছে তো প্রণব বাবুর কাছে, এবং বাড়ি থাকতেই তো সারেন্ডার করেছে। ব্রিগেডিয়ার বাড়ি তিনি ক্ষমতায় থাকতেই সারেন্ডার করেছেন, না হলে শেখ হাসিনাকে তিনি দেশে ফিরতে দিলেন কেন তারা? এটা গেল একটা। এবং এই প্রসঙ্গে আমার যে বইয়ের কথা আপনি বললেন, সেই বইয়ের 297 পাতায় আমি পরিষ্কার লিখে দিয়েছি, 297 থেকে শুরু। এখানে এই জায়গাটা আমি একটু রিডিং করে যাই তাড়াতাড়ি, শুধু জানার জন্য, যে বেগম জিয়ার কথাটা। এই যে বেগম জিয়া boldly rejected the exile option and dared the junta to arrest her. This brave stand increased her popularity and placed Hasina in political limbo. ABM Musa, an elderly pro-Awami League journalist and former colleague of Sheikh Mujib, advised Sheikh Hasina to return immediately to recover the political ground she had lost by accepting the offer of exile. She took the advice and sought to return immediately to Bangladesh from her self-imposed exile in the UK. A section within the junta, however, tried to block Hasina's return in the expectation that they would be able to change Khaleda Jia's mind by applying more pressure on the family. All international airlines were officially instructed by the government of Bangladesh not to allow Sheikh Hasina to board any flight heading to Dhaka. An impatient and desperate Awami League president then telephoned Pranab Mukherjee, Foreign Minister of India, from London, asking him to put pressure on General Moin to facilitate her return. India duly intervened and Sheikh Hasina was allowed to return, only to be arrested a few days later on charges of corruption. মজার ব্যাপার হলো কি জানেন, যে বিএনপির নেতৃত্ব আমাদের বইটাই পড়তে খুব পছন্দ করে না। এবং আমি নিশ্চিত আপনাকে বলি, এই বইটা আমি জেলে বসে লিখেছি, আমি যখন কারাগারে ছিলাম সেই সময় লেখা বই আমার। এবং এই বই 2019 সালে লন্ডন থেকে ছাপা হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপির কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কোন নীতি নির্ধারক আজ পর্যন্ত আমার এই বই পড়েন নাই। তো তাদের জানার তো কোনো ইচ্ছা নাই, যে 1/11 পুরো ঘটনার অ্যানালিসিস জানার কোনো ইচ্ছা বিএনপির নেতৃত্বের নাই। এটাই আমাদের দুর্ভাগ্য। তো এই বিষয়টা বাড়ি এড়িয়ে গেছেন, যে প্রণবের নির্দেশে তারা অ্যালাউ করেছিলেন হাসিনাকে। আরেকটি কথা, বাড়ি সাহেব রোগী বৈঠার কথা প্রায় বলেছেন আপনার ইন্টারভিউতে, যে আমরা কি করব, আমরা কি দেখবো মানুষ এভাবে পিটিয়ে মেরে ফেলবে। তো বাড়ি সাহেবরা তো 2 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু বাড়ি সাহেবকেও যদি আমি ধরি, তিনিও তো 1 বছর ছিলেন পুরো দুর্দান্ত প্রতাপে ক্ষমতায়। তো তিনি শেখ হাসিনার লগি বৈঠার হুকুমের আসামি হিসেবে তার নামে মামলা দায়ের করে বিচার করলেন না কেন? এই বিচার তো শেষ করে ফেলতে পারতেন তারা, কারণ এটা তো হত্যাকাণ্ড। এটা তো হত্যাকাণ্ডের হুকুমদাতা কে ছিল? লগি বৈঠার যে আহ্বান জানিয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে বলেছিল আপনারা লগি বৈঠা নিয়ে আসবেন ওদিন।
তার মানে পুরো হত্যাকাণ্ডের মূল হুকুমদাতা, মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। তাহলে বাড়ি সাহেবরা যদি এতই দেশপ্রেমিক হবেন, এতই যদি তারা জাতীয়তাবাদী হবেন, তাহলে শেখ হাসিনাকে গ্রেফতার করে এই মামলায় তার বিচার করলেন না কেন? কিছু করার নেই। আরেকটি কথা আমি বলে আমরা হয়তো অন্য আলোচনায় চলে যাব। আরেকটি কথা বাড়ি সাহেব বলেন নাই, তার আগে আমি ভুলে যাওয়ার আগে সেটা একটু বলে নেই। ওই যে আপনি গহর রিজভির কথা বললেন, দেখেন গহর রিজভির এটা আমি লিখেছি 300 পাতায়, যে গহর রিজভিকে নিয়ে আসা হয়েছিল এই ওই সরকার, মানে বারি আমিনদের সরকার, শেখ হাসিনার সাথে সেনাবাহিনী, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। আপনি তো জানেন যে গহর রিজভি, আমরা সবাই জানি, সে একজন প্রো ইন্ডিয়ান বড় স্কলার। গহর রিজভির বইপত্র অনেক আছে, হার্ভার্ডের স্কলার তিনি। তার বইপত্র আমাকেও পড়তে হয়েছে। আমি যে এই বুড়ো বয়সে আবার লেখাপড়া করলাম, তখন গহর রিজভির বই পড়তে হয়েছে আমার, সাউথ এশিয়া নিয়ে পড়তে। ইজ এ গুড স্কলার। কিন্তু তিনি বাংলাদেশের বিরুদ্ধের লোক, তিনি ভারতের লোক, তিনি বাংলাদেশের লোক না। এবং অরিজিনালিও তার দেশের বাড়িও ভারতেই, এবং তিনি ভারতেই থেকে গেছেন, তিনি বাংলাদেশি হন নাই। তো এই গহর রিজভিকে যে ব্যবহার করা হয়েছিল সেই সময় আমি জানতাম, এবং আমার সোর্স আমাকে জানিয়েছিল সেই 2007-8 সালেই, এবং এই বিষয়টি আমি এই বইতে লিখে দিয়েছি। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমি, এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি বাড়িকে নিয়ে আসাতে আমার বইয়ের এই তথ্য প্রমাণিত হয়েছে আজকে, তাই না? ফ্রম হর্সেস মাউথ, যেটা বলে, যে বাড়ি নিজেই গহর রিজভির কথা বলেছেন, এবং বাড়ি স্বীকার করেছেন যে আমিন তাকে নিয়ে গেছে। আমি কিন্তু এখানে আমিনের নাম দিয়েছি। এই আমি বলি আপনাকে, 300 পাতায় আমি লিখছি যে ডক্টর গহর রিজভি, a US-based Bangladeshi national with Indian origin, was selected jointly by Indian and US intelligence establishments to mediate between Moin and Sheikh Hasina while she was held in custody. He arrived in Dhaka with the mission. Dr. Rizvi was warmly received by the army-backed government on his arrival at Dhaka during the emergency. Brigadier Amin, the most powerful intelligence officer in DGFI, after Brigadier Bari's fall from grace, was made coordinator to oversee and ensure the success of Rizvi's mission. Brigadier Amin personally escorted Gawhar Rizvi to a special sub-jail where Sheikh Hasina was also detained. তাহলে আমি যে কথা বলেছি আজকে বাড়ির ইন্টারভিউতে অক্ষরে অক্ষরে মিলে গেছে, তাই না? একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে, প্রতিটা শব্দ আমি সত্য লিখেছি। তো আমি শেষ কথাটা যেটা বলতে চাই বাড়ির ইন্টারভিউ সম্পর্কে আপনার এখানে, সেটা হলো বাড়ি আকারে ইঙ্গিতে বলেছেন যে বেগম জিয়া এখন যে মামলায় কারাগারে আছেন সেই মামলা ভুয়া। ব্যক্তি, সমালোচিত ব্যক্তি, যাকে প্রধান ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয় 1/11 ঘটনার মূল পরিকল্পনাকারীর হিসেবে, তার যে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, দীর্ঘ সাক্ষাৎকার, দর্শক আপনারা সবাই মনোযোগের সাথে দেখেছেন, প্রায় 2.5 লক্ষের বেশি মানুষ, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। তো সেই সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার বারি অনেক প্রসঙ্গে এড়িয়ে গেছেন। এই প্রসঙ্গটি নিয়ে আমার দেশের সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান, তিনি তার পত্রিকাতেও বিভিন্ন সময় লিখেছেন, পরবর্তীতেও তিনি এটি নিয়ে গবেষণা করেছেন। ব্রিগেডিয়ার বারি যে প্রসঙ্গগুলো বলেননি, যে প্রসঙ্গগুলো বলা উচিত ছিল, বা যে গ্যাপগুলো, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো জনাব মাহমুদুর রহমান সাহেবের সঙ্গে। পাশাপাশি চলমান যে রাজনীতির বিষয়, সেটি নিয়ে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, সাবেক জ্বালানি উপদেষ্টা, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, লেখক, সাংবাদিক, সম্পাদক জনাব মাহমুদুর রহমান। মাহমুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাহমুদ ভাই। মাহমুদ ভাই, আপনি ব্রিগেডিয়ার বারি সাহেবের ইন্টারভিউটা আশা করি দেখেছেন, আমি যতটুকু আপনার সঙ্গে কথা বলেছি। তো প্রথমে আমি যদি বলতে চাই যে আপনার যে বই দ্য পলিটিক্যাল হিস্টোরি অফ মুসলিম বেঙ্গল এন্ড আনফিনিশড ব্যাটল অফ ফেইথ, যে বইটি প্রকাশিত হয়েছে 2019 সালে, আপনার সেই বইতে কিন্তু আপনি গওহর রিজভী সাব জেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন, এই বিষয়টি আপনি স্পষ্টভাবে লিখেছেন, এবং আপনার
বিভিন্ন লেখায় কিন্তু 1/11 নিয়ে আপনি যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যগুলো এখন দেখা যাচ্ছে যে আপনি যা বলেছেন সেটাই সত্য। অর্থাৎ আপনার সোর্স যেভাবে আপনাকে ইনফর্ম করেছে সেই সত্যতা সম্পর্কে একটা সময় কেউ কেউ বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করলেও এখন দেখা যাচ্ছে আপনি যা বলেছেন সেটি সত্য। ব্রিগেডিয়ার বাড়িও স্বীকার করেছেন যে গওহর রিজভী সহ সে সময়কার ব্রিগেডিয়ার আমিন, এটিএম আমিন, বিহারি আমিন নামে যিনি পরিচিত, তিনি যখন সাব জেলে যাওয়া শুরু করলেন তারপর ব্রিগেডিয়ার বাড়ি দিয়ে হইচই করেন সে সময়কার ডিজিএফ এর প্রধানের সাথে। তো আপনি কি একটু এই ব্রিগেডিয়ার বাড়ি যা বলেননি বা যা বলা উচিত ছিল বা 1/11 এর যে গ্যাপ গুলো না কথার, আপনি যদি একটু আমাদেরকে বলেন, আমাদের দর্শকদের সুবিধা হবে পুরো বিষয়টা বুঝতে। ধন্যবাদ কনক আপনার এই প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনার সাক্ষাৎকার আমি দেখেছি, দীর্ঘ সাক্ষাৎকার, 3 ঘন্টার। তো দেখতে ধৈর্য লেগেছে, একবারে পারি নাই, দুদিনে দেখতে হয়েছে পুরো সাক্ষাৎকার। তো সাক্ষাৎকার দেখে এর অনেক কিছুই আমার সোর্স আমাকে জানিয়েছিল সেই সময়, যখন 1/11 সরকারের বিরুদ্ধে আমি লেখালেখি করছি। তার মানে 2007 সালের কথা বলছি, তখন আমি নিয়মিত কলাম লিখতাম, আপনার নিশ্চয়ই মনে আছে, নয়া দিগন্ততে। নয়া দিগন্ততে প্রতি বুধবারে আমার কলাম বেরোতো। আসলে একটু পুরনো কথা বলে নেওয়ার দরকার এই প্রসঙ্গে, যে ওই সময় মাত্র 4 জন ব্যক্তি এই 1/11 বিরুদ্ধে কথা বলার সাহস অর্জন করতে পেরেছিলেন। লেখালেখিতে আমি প্রথমেই বলি ফরাদ মাজার সাহেবের কথা। ফরাদ মাজার সাহেব প্রতি সপ্তাহে তখন কলাম লিখতেন নয়া দিগন্ততেই। ওনারটা ছাপা হতো মঙ্গলবারে আর আমারটা ছাপা হতো বুধবারে। আমরা দুজন 1/11 মুখোশ উন্মোচনের কাজে কাজ করছিলাম। আর টেলিভিশনে 2 জন ব্যক্তি, সেই সময় টকশোতে আমাদেরকে বিশেষ ডাকতো না, কারণ আমরা তো বুঝতেই পারেন আমরা শত্রু হিসেবে গণ্য হতাম ওই সরকারের, মঈনের সরকার, মঈন ফখরুদ্দিনের সরকারের। কাজে আমাদের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা ছিল, খুবই কম ডাকা হতো। তো টেলিভিশনে 2 জন ব্যক্তি ওই সময় 1/11 সাহস করে সমালোচনা করেছিলেন। একজন হলেন নিউজের সম্পাদক নুরুল কবির, আর একজন হলেন সাবেক সচিব, গায়ক, লেখক, অত্যন্ত গুণী মানুষ, জনাব আসাদুদ্দৌলা। জনাব আসাদুদ্দৌলা কে এই কারণে ডিজিএফআই একবার ডেকে নিয়ে গিয়েছিল, কারণ আসাদুদ্দৌলা সাহেবের এক ভাই বোধহয় আর্মিতে ছিলেন, উনি ওর সিনিয়র অফিসার ছিলেন। তো তাকে দিয়ে একবার আসাদুদ্দৌলা সাহেবকে ডেকে নিয়ে বলা হয়েছিল তিনি যেন এভাবে সমালোচনা না করেন। তো এই 4 জন মাত্র লোক আমরা লেখালেখি এবং টেলিভিশনে এই সরকারের দুষ্কর্মের কথাগুলো বলতাম। আমি বিশেষ করে ভারতীয় সংযোগের কথা বলতাম, ফরাদ মাজার সাহেব তাই বলতেন। অন্য 2 জন টেলিভিশনে যারা যেতেন ভারতীয় সংযোগের কথা অতটা বলতেন না, কিন্তু এই সরকারের বিভিন্ন অপকর্মের কথা তারা সাহস করে বলেছেন সেই সময়। আর পরবর্তীতে আরেকজন সাংবাদিকের কথা বলে রাখি আমি, ইতিহাস পরিষ্কার রাখা দরকার কনক স্যার, কারণ হচ্ছে যে এই যে আমরা কথা বলছি এগুলো রেকর্ডে থাকবে, আপনি লেখালেখি করলে, কোনো বই লিখলে সেখানে আপনি ব্যবহার করবেন। কিন্তু ইতিহাস সত্য থাকা উচিত, যাতে পরবর্তী দিকে মন গড়া ইতিহাস লিখতে না পারে। এডিএম মুসা সাহেব মারা গেছেন, আওয়ামীপন্থী সাংবাদিক, খুবই সিনিয়র সাংবাদিক। তিনি পরবর্তীতে দাবি করতেন তিনি 1/11 সরকারের বিরুদ্ধে বলেছেন। কথাটা ঠিক না। প্রথম দিকে তিনি 1/11 সরকারের সমর্থক ছিলেন এবং তার সঙ্গে মঈনের ভালো সম্পর্ক ছিল, নোয়াখালী কানেকশন, এটাও একটু বলে রাখি। এডিএম মুসা সাহেবের বাড়ি নোয়াখালী এবং মঈনের বাড়ি নোয়াখালী, সেই হিসাবে তাদের মধ্যে ভালো সৌহার্দ্য ছিল এবং প্রথম দিকে তিনি যথেষ্ট পজিটিভ কথা বলতেন এই সরকার সম্পর্কে। শেষের দিকে এসে, বিশেষত শেখ হাসিনা গ্রেফতার হওয়ার পর থেকে তিনি সেই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেন, যেহেতু তার, আপনি জানেন যে তিনি আওয়ামীপন্থী ছিলেন। তো এই ঘটনাগুলো মনে রাখা দরকার। আবারও জনগণকে মনে করিয়ে দিচ্ছে, আমি সবসময় বলি বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল, কিছুদিন পরে সব ভুলে যায়। তো এই জন্য আবার আমি মনে করিয়ে দিচ্ছি যে 4 জন লোক প্রকৃতভাবে 1/11 লেখালেখি এবং কথা বলার মাধ্যমে প্রতিবাদ করেছিল সেই সময়। তো এই গেল একটা, এটা একটু বলে রাখা দরকার ইতিহাসের প্রেক্ষিতে। এখন বাড়ির প্রসঙ্গে আসি। আমি যে সাক্ষাৎকার আপনার এখানে শুনলাম, আমি একটু হতাশ হয়েছি এই কারণে যে ব্রিগেডিয়ার বাড়ির কাছ থেকে আমি কিছু ইন্টেলেকচুয়াল অনেস্টি আশা করেছিলাম, এবং অনেস্টিটা শুরু হওয়া উচিত ছিল ওনার দুঃখ প্রকাশ করার মাধ্যমে, অনুতাপ করার মাধ্যমে।
আমি অবাক হলাম যে উনি নিজেকে ন্যাশনালিস্ট দাবি করছেন। আপনার সাক্ষাৎকারেই বলেছেন যে আমরা ন্যাশনালিস্ট। তো একজন ন্যাশনালিস্ট বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেটা ১/১১-র কারণে তৈরি হয়েছে তার জন্য কোনো অনুতাপ প্রকাশ করলেন না। তিনি হাসিনার ফ্যাসিবাদ নিয়ে কোনো অনুতাপ করেন নাই। তিনি জননেত্রী বলছিলেন শেখ হাসিনাকে, যে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি ভারত যে বাংলাদেশ দখল করে নিয়েছে সেনাবাহিনীর মাধ্যমে, ১/১১-র মাধ্যমে, সেটা সম্পর্কে কোনো দুঃখ প্রকাশ করেন নাই। তারা একসময় দুর্নীতির বিরুদ্ধে নাকি জেহাদ করেছিলেন। আজকে যে দুর্নীতির সকল মাত্রা অতিক্রম করে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা, মানে আগে তো ১-২ কোটি টাকা হতো, এরপরে ১০০ কোটি, তারপর ১০০০ কোটি, এখন শুধু লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি নিয়ে তার কোনো দুঃখ নাই, এবং যে দুর্নীতির কথা বলে তারা মানুষকে অত্যাচার করেছিলেন সেটা নিয়ে তার কোনো অনুশোচনা নাই। এবং তারপরে দেখুন, গণতন্ত্রহীনতা নিয়ে তার কোনো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, হাজার হাজার মানুষ গুম খুন হয়েছে, হাজার হাজার মানুষ এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে এই সরকারের মাধ্যমে। এটা নিয়ে তার কোনো আক্ষেপ নাই। বাংলাদেশে মুসলমানদের ধর্মকর্ম করাও মুশকিল হয়ে গেছে, আর্মিতে দাড়ি রাখা নাকি মুশকিল হয়ে গেছে। আমি ব্রিগেডিয়ার বাড়িকে দেখলাম যেদিন তিনি দাড়ি রেখেছেন, আগে দাড়ি ছিল না, এবং উনি আল্লাহর কথা বলছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলেন বারে বারে। কিন্তু বাংলাদেশে ইসলামের নামে, তথাকথিত জঙ্গিবাদের নামে যে অত্যাচার করা হয়েছে, এটা নিয়ে ওনার কোনো অনুশোচনা নাই। এবং সর্বোপরি উনি যেখান থেকে এসছেন, সেনাবাহিনী, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়েছে ২ দিন ধরে, তাদের পরিবারের উপরে জুলুম করা হয়েছে, সেটা নিয়ে তার মধ্যে আমি কোনো অনুশোচনা দেখি নাই। এই বিষয়গুলোতে আমি ব্রিগেডিয়ার বাড়ির অন্য বক্তব্যে যাওয়ার আগে সব থেকে বড় হতাশ হয়েছি এই ব্যাপারগুলোকে উনি এড়িয়ে যাওয়ার কারণে। এরপরে আমরা আসি যে উনি যে কথাগুলি বলেন নাই। আমি গভট রিজভির প্রসঙ্গে আসার আগে উনি প্রায় একটা কথা বলছিলেন যে উনি বছর খানেকের মধ্যে বোধহয় ওনাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং তখন যিনি ব্রিগেডিয়ার আমিন ছিলেন, পরবর্তীতে মেজর জেনারেল, তিনি সব ক্ষমতার কেন্দ্রে চলে গিয়েছিলেন, এবং বারী সাহেব বারে বারে আমিনের কথা বলেছেন। তো আমি আগে বারী সাহেবের পিরিয়ডে যেটা তিনি এড়িয়ে গেছেন সেটা আমি আপনাকে বলতে চাই, কারণ সেটা গুরুত্বপূর্ণ। আমিনেরটা তো আমরা আলাপ করতেই পারি আলাদাভাবে, যেমন গভট রিজভিটা তো ডেফিনেটলি আমিন নিয়ে গেছে, বাট বারী তখনও কিন্তু আছে বাংলাদেশে, এবং বারী তখনও ক্ষমতায় আছে। তো সেটা হলো যে আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই প্রসঙ্গেও কিন্তু আলোচনা তেমন হয় নাই আপনার সাথে ইন্টারভিউতে, যে শেখ হাসিনা এই সরকারকে ইনডেমনিটি দিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল, এবং তিনি এয়ারপোর্টে ইনডেমনিটি দিয়ে গেছিলেন শেখ হাসিনা, এবং বলে গেছিলেন যে আমরা এই সরকার আমাদের আন্দোলনের ফসল, আমরা সরকারে এসে এদেরকে সকল অপকর্মের বৈধতা দিয়ে দেবো। অপকর্ম বলেন নাই, তাদের সকল কর্মকাণ্ড, অপকর্ম আমি বলছি, কর্মকাণ্ডের বৈধতা দিয়ে দেবো। এই কথাটিও বারী উল্লেখ করেন নাই। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বারী বলেন নাই, শেখ হাসিনা যখন চলে গেলেন কিন্তু বেগম খালেদা জিয়া যেতে রাজি হলেন না, তিনি এই চাপের কাছে নতি স্বীকার করেন নাই। এবং যখন খালেদা জিয়া যেতে রাজি হলেন না, আবার আমি এবিএম মুসার গল্পে ফিরে আসি, তখন এবিএম মুসা শেখ হাসিনাকে টেলিফোন করেছিলেন। এই স্মৃতিগুলি বারে বারে বলতে হয়, বুঝলেন, না বললে মানুষ ভুলে যায়। টেলিফোন করে বললেন যে আপনি যদি ফিরে না আসেন, কাকে বললেন? শেখ হাসিনাকে, যে আপনি লন্ডন থেকে যদি ফিরে না আসেন তাহলে রাজনৈতিক ভাবে আপনি অপাঙ্ক্তেয় হয়ে যাবেন, এবং বাংলাদেশে বেগম জিয়া উনি ওনার সাহসের জন্য উনি মেইন রাজনীতিবিদ হয়ে যাবেন। কাজে যত দ্রুত সম্ভব আপনার রাজনীতির স্বার্থে আপনাকে ফিরে আসতে হবে। এবিএম মুসার এই সাজেশন শুনে শেখ হাসিনা ফিরে আসার চেষ্টা করলেন, কিন্তু তখন সেনাবাহিনীর মধ্যে এক দল, এদের মধ্যে বাড়িদের মধ্যে এক দল চাইল যেন ফিরতে না পারে শেখ হাসিনা, কারণ শেখ হাসিনা যদি ফিরে আসেন তাহলে বেগম জিয়াকে আর বিদেশে পাঠানো যাবে না, তাহলে তো দুজনকে পাঠানো যাচ্ছে না, যে কোনো মূল্যে তাকে আটকাতে হবে। এবং সেই সময় একটা নির্দেশ জারি করা হলো, সকল বিমান
সংস্থার প্রতি, বিদেশি বিমান সহ, বাংলাদেশ বিমান সহ, কোন মানে যেন শেখ হাসিনাকে ক্যারি করানো হয়। এবং শেখ হাসিনা একদিন হিথ্রোতে গেলেন, হিথ্রোতে যাওয়ার পরে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে নেয় নাই প্লেনে, না নেওয়াতে তিনি ওখানে অনেক হইচই করে আবার ফিরে যান। তাহলে শেখ হাসিনা ফিরলেন কিভাবে? এই গল্পটারও বাড়ির বলা উচিত ছিল, কিন্তু বাড়ি তখনও ক্ষমতাবান, কিন্তু বাড়ি এটা বলে নাই। গল্পটা কি? শেখ হাসিনা তখন প্রণব বাবুকে ফোন করলেন। এই প্রণব বাবুর গল্পে তো আমরা আসবোই, তার বই নিয়ে তো আপনারা কথাই বলেছেন, যে মঈনকে বলেছিল যে তোমার চাকরি ঠিক থাকবে। তো প্রণব বাবুকে ফোন করার পরে প্রণব বাবু এই বাড়িদেরকে চাপ দিয়ে বাধ্য করলো যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তাহলে বাড়িরা তো সারেন্ডার করেছে তো প্রণব বাবুর কাছে, এবং বাড়ি থাকতেই তো সারেন্ডার করেছে। ব্রিগেডিয়ার বাড়ি তিনি ক্ষমতায় থাকতেই সারেন্ডার করেছেন, না হলে শেখ হাসিনাকে তিনি দেশে ফিরতে দিলেন কেন তারা? এটা গেল একটা। এবং এই প্রসঙ্গে আমার যে বইয়ের কথা আপনি বললেন, সেই বইয়ের 297 পাতায় আমি পরিষ্কার লিখে দিয়েছি, 297 থেকে শুরু। এখানে এই জায়গাটা আমি একটু রিডিং করে যাই তাড়াতাড়ি, শুধু জানার জন্য, যে বেগম জিয়ার কথাটা। এই যে বেগম জিয়া boldly rejected the exile option and dared the junta to arrest her. This brave stand increased her popularity and placed Hasina in political limbo. ADM Musa, an elderly pro-Awami League journalist and former colleague of Sheikh Mujib, advised Sheikh Hasina to return immediately to recover the political ground she had lost by accepting the offer of exile. She took the advice and sought to return immediately to Bangladesh from her self-imposed exile in the UK. A section within the junta, however, tried to block Hasina's return in the expectation that they would be able to change Khaleda Jia's mind by applying more pressure on the family. All international airlines were officially instructed by the government of Bangladesh not to allow Sheikh Hasina to board any flight heading to Dhaka. An impatient and desperate Awami League president then telephoned Pranab Mukherjee, Foreign Minister of India, from London, asking him to put pressure on General Moin to facilitate her return. India duly intervened and Sheikh Hasina was allowed to return, only to be arrested a few days later on charges of corruption. মজার ব্যাপার হলো কি জানেন, যে বিএনপির নেতৃত্ব আমাদের বইটাই পড়তে খুব পছন্দ করে না। এবং আমি নিশ্চিত আপনাকে বলি, এই বইটা আমি জেলে বসে লিখেছি, আমি যখন কারাগারে ছিলাম সেই সময় লেখা বই আমার। এবং এই বই 2019 সালে লন্ডন থেকে ছাপা হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিএনপির কোন স্ট্যান্ডিং কমিটির মেম্বার, কোন নীতি নির্ধারক আজ পর্যন্ত আমার এই বই পড়েন নাই। তো তাদের জানার তো কোনো ইচ্ছা নাই, যে 1/11 পুরো ঘটনার অ্যানালিসিস জানার কোনো ইচ্ছা বিএনপির নেতৃত্বের নাই। এটাই আমাদের দুর্ভাগ্য। তো এই বিষয়টা বাড়ি এড়িয়ে গেছেন, যে প্রণবের নির্দেশে তারা অ্যালাউ করেছিলেন হাসিনাকে। আরেকটি কথা, বাড়ি সাহেব রোগী বৈঠার কথা প্রায় বলেছেন আপনার ইন্টারভিউতে, যে আমরা কি করব, আমরা কি দেখবো মানুষ এভাবে পিটিয়ে মেরে ফেলবে। তো বাড়ি সাহেবরা তো 2 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু বাড়ি সাহেবকেও যদি আমি ধরি, তিনিও তো 1 বছর ছিলেন পুরো দুর্দান্ত প্রতাপে ক্ষমতায়। তো তিনি শেখ হাসিনার লগি বৈঠার হুকুমের আসামি হিসেবে তার নামে মামলা দায়ের করে বিচার করলেন না কেন? এই বিচার তো শেষ করে ফেলতে পারতেন তারা, কারণ এটা তো হত্যাকাণ্ড। এটা তো হত্যাকাণ্ডের হুকুমদাতা কে ছিল? লগি বৈঠার যে আহ্বান জানিয়েছিল শেখ হাসিনা। শেখ হাসিনা নিজে বলেছিল আপনারা লগি বৈঠা নিয়ে আসবেন ওদিন। তার মানে পুরো হত্যাকাণ্ডের মূল হুকুমদাতা, মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। তাহলে বাড়ি সাহেবরা যদি এতই দেশপ্রেমিক হবেন, এতই যদি তারা জাতীয়তাবাদী হবেন, তাহলে শেখ হাসিনাকে গ্রেফতার করে এই মামলায় তার বিচার করলেন না কেন? কিছু করার নেই। আরেকটি কথা আমি বলে আমরা হয়তো অন্য আলোচনায় চলে যাব। আরেকটি কথা বাড়ি সাহেব বলেন নাই, তার আগে আমি ভুলে যাওয়ার আগে সেটা একটু বলে নেই। ওই যে আপনি গহর রেজভির কথা বললেন, দেখেন গহর রেজভির, এটা আমি লিখেছি 300 পাতায়, যে গহর রেজভিকে নিয়ে আসা হয়েছিল এই ওই সরকার, মানে বাড়ি আমিনদের সরকার, শেখ হাসিনার সাথে সেনাবাহিনী, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। আপনি তো জানেন যে গহর রেজভি, আমরা সবাই জানি, সে একজন প্রো ইন্ডিয়ান বড় স্কলার। গহর রেজভির বইপত্র অনেক আছে, হার্ভার্ডের স্কলার তিনি,
তার বইপত্র আমাকেও পড়তে হয়েছে। আমি যে এই বুড়ো বয়সে আবার লেখাপড়া করলাম, তখন গওহর রিজভির বই পড়তে হয়েছে আমার সাউথ এশিয়া নিয়ে পড়তে। ইজ এ গুড স্কলার। কিন্তু তিনি বাংলাদেশের বিরুদ্ধের লোক, তিনি ভারতের লোক, তিনি বাংলাদেশের লোক না। এবং অরিজিনালিও তার দেশের বাড়িও ভারতেই, এবং তিনি ভারতেই থেকে গেছেন, তিনি বাংলাদেশি হন নাই। তো এই গওহর রিজভিকে যে ব্যবহার করা হয়েছিল সেই সময় আমি জানতাম, এবং আমার সোর্স আমাকে জানিয়েছিল সেই 2007-8 সালেই, এবং এই বিষয়টি আমি এই বইতে লিখে দিয়েছি। তো আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমি, এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি বাড়িকে নিয়ে আসাতে আমার বইয়ের এই তথ্য প্রমাণিত হয়েছে আজকে, তাই না? ফ্রম হর্সেস মাউথ যেটা বলে, যে বাড়ি নিজেই গওহর রিজভির কথা বলেছেন, এবং বাড়ি স্বীকার করেছেন যে আমিন তাকে নিয়ে গেছে। আমি কিন্তু এখানে আমিনের নাম দিয়েছি। এই আমি বলি আপনাকে 300 কথায় আমি লিখছি যে ডক্টর গওহর রিজভি, a US-based Bangladeshi national with Indian origin, was selected jointly by Indian and US intelligence establishments to mediate between Moin and Sheikh Hasina while she was held in custody. He arrived in Dhaka with the mission. Dr. Rizvi was warmly received by the army-backed government on his arrival at Dhaka during the emergency. Brigadier Amin, the most powerful intelligence officer in DGFI, after Brigadier Bari's fall from grace, was made coordinator to oversee and ensure the success of Rizvi's mission. Brigadier Amin personally escorted Gawhar Rizvi to a special sub-jail where Sheikh Hasina was also detained. তাহলে আমি যে কথা বলেছি আজকে বাড়ির ইন্টারভিউতে অক্ষরে অক্ষরে মিলে গেছে, তাই না? একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে, প্রতিটা শব্দ আমি সত্য লিখেছি। তো আমি শেষ কথাটা যেটা বলতে চাই বাড়ির ইন্টারভিউ সম্পর্কে আপনার এখানে, সেটা হলো বাড়ি আকারে ইঙ্গিতে বলেছেন যে বেগম জিয়া এখন যে মামলায় কারাগারে আছেন সেই মামলা ভুয়া। আকার ইঙ্গিতে এই জন্য বললাম, তিনি কি বললেন যে তার বিরুদ্ধে, মানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা দিল ওয়েস্টমন্টের এবং আজম জে চৌধুরী, ওয়েস্টমন্ট এবং আজম জে চৌধুরীর নাম বলেছে সে। এই দুজন মামলা দিয়েছে স্পেসিফিক ঘুষের মামলা, কার বিরুদ্ধে? হাসিনার বিরুদ্ধে। তো মামলা দেওয়ার পরে মঈন তখন বলেছে যে একজনের নামে মামলা দিলাম, আর একজন না দিলে আমাদেরকে বায়াসড মনে করবে, এই ধরনের একটা কথা বলার পরে আর কোন মামলা খুঁজে না পেয়ে বেগম জিয়ার বিরুদ্ধে এই অরফানেজের ভুয়া মামলা, ঠিক টাকা তোলার মামলা, সেই টাকা তোলার মামলাতে বেগম জিয়া আজকে জেল খাটছেন। আর ঘুষ খাওয়ার মামলাতে যিনি আসামি হওয়ার কথা, সেই আসামি আজকে দেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে 15 বছর ধরে তারা এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী দ্বারা অত্যাচারিত হচ্ছে, এবং কিছুটা কাপুরুষতাও বোধ হয় আমাদের। আমরা তার বিরুদ্ধে কোনো কার্যকর প্রতিরোধ আজ পর্যন্ত